তাজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব ৪ পিছনে তাকিও না। পিছনে তাকাও বাবা। কণ্ঠটা এতটাই পরিচিত ছিল যে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এটা আমার মায়ের কণ্ঠ, একদম আমার মায়ের, যেভাবে ছোটবেলা থেকে শুনে এসেছি। আমি দৌড়াতে দৌড়াতে থেমে গেলাম। আমার পা যেন নিজের ইচ্ছায় আর চলছিল না। মনে হচ্ছিল সত্যিই আমার মা পিছনে দাঁড়িয়ে আছেন, হয়তো কোনো বিপদে পড়েছেন, হয়তো আমাকে ডাকছেন। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলাম। ঠিক তখনই রাকিব আমার হাত চেপে ধরল। তুই কি পাগল হয়েছিস? তার কণ্ঠে আতঙ্ক। আমি কাঁপা গলায় বললাম, আমার মা। রাকিব প্রায় চিৎকার করে উঠল, ওটা তোর মা না। আমি থমকে গেলাম। ঠিক তখনই আবার সেই কণ্ঠ ভেসে এলো, এবার আরো করুন, আমাকে বাঁচা বাবা। আমার চোখে পানি চলে আসছিল, কিন্তু রাকিব আমার হাত ধরে টেনে নিয়ে দৌড়াতে লাগলো। পিছনে তাকাবি না। আমি দাঁতে দাঁত চেপে দৌড়াতে লাগলাম। আর তখনই বুঝলাম রাকিব ঠিক বলেছে, কারণ কয়েক সেকেন্ড পর আমার মায়ের কণ্ঠ বদলে যেতে শুরু করল। প্রথমে একটু কর্কশ হলো, তারপর আরো কর্কশ, আর তারপর একটা ভয়ঙ্কর গর্জনে পরিণত হলো। পিছনে তাকাও। শব্দটা পুরো করিডোর কাঁপিয়ে দিচ্ছিল। আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। হঠাৎ সামনে একটা দরজা দেখতে পেলাম। দরজাটা আধো খোলা, আর ভেতর থেকে ক্ষীণ আলো বের হচ্ছে। রাকিব চিৎকার করে বলল, ওইদিকে। আমরা দৌড়ে দরজার ভেতরে ঢুকে পড়লাম। ধপাস করে দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আমি আর রাকিব হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বললাম না, শুধু হাঁপাচ্ছি। বুকের ভেতর হৃদস্পন্দন যেন বিস্ফোরিত হবে। ধীরে ধীরে চারপাশে তাকালাম। ঘরটা বিশাল, পুরাতন ঘর। দেয়াল জুড়ে অদ্ভুত সব চিত্রকর্ম। কিছু ছবিতে যুদ্ধের দৃশ্য, কিছু ছবিতে শাস্তি দেওয়ার দৃশ্য, কিছু ছবিতে মানুষের মাথা কাটা হচ্ছে। কিন্তু একটা ছবির দিকে তাকিয়ে আমার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ সেখানে আঁকা একজন নারী। সাদা পোশাক, লম্বা চুল, কালো চোখ, ঠিক সেই নারী যে আমাদের বাঁচানোর চেষ্টা করছিল। রাকিবও ছবিটা দেখে থমকে গেল। ওই মেয়েটা। আমি ধীরে ধীরে ছবির কাছে এগিয়ে গেলাম। ছবির নিচে পূর্ণ বাংলা হরফে কিছু লেখা। ধুলোর কারণে ঠিকমতো পড়া যাচ্ছিল না। আমি হাত দিয়ে মুছে দিলাম, তারপর পড়তে শুরু করলাম। রাজকুমারী মৃণালিনী দেবী। আমরা একে অপরের দিকে তাকালাম। রাজকুমারী? তাহলে সে কোনো সাধারণ মেয়ে নয়, রাজপরিবারের কেউ। কিন্তু সে এখনো এখানে কেন? ঠিক তখনই ঘরের অন্য প্রান্ত থেকে একটা ক্ষীণ কান্নার শব্দ ভেসে এলো। আমরা চমকে উঠলাম। শব্দটা খুবই দুর্বল, মনে হচ্ছে কোনো শিশু কাঁদছে। আমি মোবাইলের আলো ফেললাম। ঘরের কোনায় একটা পুরনো কাঠের বাক্স। শব্দটা সেখান থেকেই আসছে। আমি আর রাকিব ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমার হাত কাঁপছিল। বাক্সটার ঢাকনায় অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। মনে হচ্ছিল কোনো তান্ত্রিক মন্ত্র। কান্নার শব্দটা এবার আরো স্পষ্ট। উ উ উ উ। রাকিব ফিসফিস করে বলল, খুলবো? আমি দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু কৌতূহল ভয়ের চেয়ে বড় হয়ে উঠল। আমরা ধীরে ধীরে ঢাকনাটা তুললাম, আর সঙ্গে সঙ্গে আমার শরীর অবশ হয়ে গেল। কারণ বাক্সের ভেতরে কোনো শিশু নেই। পুরনো কাপড়ের পুতুল, কিন্তু পুতুলটার চোখ, সেগুলো মানুষের চোখ, একদম জীবন্ত। আর পুতুলটা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আতঙ্কে ঢাকনা বন্ধ করতে গেলাম। ঠিক তখনই পুতুলটার মুখ নড়ে উঠল। দেরি হয়ে গেছে। আমার বুকের ভেতর যেন বিস্ফোরণ ঘটল। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। রাকিবও প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু পুতুলটা আবার বলল, ও তোমাদের খুঁজে পেয়েছে। ঘরের ভেতর হঠাৎ বরফ ঠান্ডা বাতাস বয়ে গেল। সব মোমবাতির আলো কাঁপতে শুরু করল। তারপর একটা একটা করে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। আমরা শুধু মোবাইলের আলোতে দাঁড়িয়ে আছি। আর তখনই আবার সেই শব্দ। করিডোরের বাইরে কেউ এগিয়ে আসছে, ধীরে, ভারী পদক্ষেপে। আমি আর রাকিব নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। শব্দটা দরজার সামনে এসে থামল। তারপর কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, কিছুই নেই। ধীরে ধীরে দরজার নিচের ফাঁক দিয়ে কালো কিছু একটা ঢুকতে শুরু করলো। প্রথমে মনে হলো ধোঁয়া, কিন্তু না, ওটা ধোঁয়া নয়। ওটা নড়ছে, জীবন্ত, কালো, আঠালো এক ধরনের ছায়া। দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে ঢুকছে, আর যেখানে ছুঁয়ে যাচ্ছে
সেখানে মেঝে পচে কালো হয়ে যাচ্ছে। রাকিব কাপা গলায় বলল, ওটা কি? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, জানালার দিকে যাও। আমরা ঘুরে তাকালাম আর দেখলাম ঘরের অন্ধকারে দাঁড়িয়ে আছে রাজকুমারী মৃণালিনী। কিন্তু এবার তাকে আগের চেয়ে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে। তার সাদা পোশাক রক্তে ভেজা, মুখ ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো। সে কাপা গলায় বলল, তাড়াতাড়ি, ও দরজা ভেঙে ফেলবে। আমরা জানালার দিকে দৌড়াতে শুরু করলাম। ঠিক তখনই ধাম, দরজায় প্রচণ্ড আঘাত পড়ল। পুরো ঘর কেঁপে উঠল। ধাম, আরেকটা আঘাত, কাঠ ফেটে যাচ্ছে। ধাম, তৃতীয় আঘাতে দরজার মাঝখানে বড় একটা ফাটল দেখা দিল। আর সেই ফাটলের ভেতর দিয়ে আমি একটা চোখ দেখতে পেলাম, কিন্তু সেটা কোনো মানুষের চোখ নয়। পুরো চোখটা রক্তলাল, আর তার মনির জায়গায় একটা মানুষের মুখ, যে মুখটা দাঁত বের করে হাসছে। আর সেই চোখটা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। পর্ব 5 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো করুন।